হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার 2 এর অন্তর্গত ক্লাস 11 সরল দোলগতি অধ্যায় থেকে। প্রথমে ভেবেছিলাম যে আমার বোধহয় এমনি করে ভিডিও মানে থাম্বনেলটা বানানো আছে, মেবি ঠিক মনে পড়ছে না। যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে মান 2 করব, মান 3 করব, মান 5 করব, এইভাবে একটা ভেবেছিলাম। পরে মাথায় এলো যে যেহেতু আমাদের সময়টা এখন কম, সেহেতু আমাদের এত কিছু মানে একটার পর একটা করলে একটু সমস্যা। তোমাদেরকে পরীক্ষার পরে তো দিলে জিনিসটা কার্যহীন হয়ে পড়বে না? মানে ব্যাপারটা হচ্ছে যে কি, শরীর খারাপ থাকাকালীনই তো ওষুধটা ওষুধ, ও শরীর খারাপ না থাকলে কি আর প্যারাসিটামল খাবে? তাহলে সময়ের মধ্যে জিনিসটা দিতে হবে। তাহলে আমাদের মান 2, মান 3 আর মান 5 এই যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু আমরা একসাথেই করে নিচ্ছি। মেন বক্তব্যটা আমার এখানেই, যে বেশি চেঞ্জ করব না, একটাই ভিডিওতে সমস্তটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, আলোচনা করব, সোর্স বলে দেবো যে এইভাবে করবে ওইভাবে করবে, কিন্তু করে দেব না, যেটা হচ্ছে বক্তব্য। মান 2, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। ওকে, 12th ফেব থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো মান 2, মান 3, মান 5 তিনটে একটা ভিডিওতে আমরা করে দেবো। মান 2 এর প্রথম প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। এম ভর বিশিষ্ট একটি কণার গতিশক্তি এত, তাহলে প্রমাণ করতে হবে যে এটা একটা সরল দোলগতি। তাহলে কি করে পারবে? তাহলে গতিশক্তি তোমাকে কিন্তু দিয়ে দিয়েছে, কত দিয়েছে? হাফ এম ওমেগা স্কোয়ার ভেতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্যার। ওকে স্যার, নো প্রবলেম। এবার গতিশক্তি মানে আমরা জানি যে তাকে কম্পেয়ার যদি করি যে হাফ এম ভি স্কোয়ারের সাথে, তাহলে কম্পেয়ার করলে আমাদের কাছে যে জিনিসটা চলে আসছে সেই জিনিসটা হচ্ছে ভি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গল্পটা। এবার সেখান থেকে বেগ পেলাম, বেগ হচ্ছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই বেগ থেকে আমরা ত্বরণ পাবো, ডিভিডিটি করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে স্যার, নো প্রবলেম। তাহলে ডিভিডিটি যদি আমরা করি তাহলে আমরা ত্বরণ পাবো, এবং সেটা আমরা পেয়ে যাবো প্লাস মাইনাস ওমেগা তো কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো সুবিধার ক্ষেত্রে, প্লাস মাইনাস ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। হ্যাঁ স্যার পারি, এখানে দিয়ে দিলাম 1/2। হ্যাঁ স্যার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে লিখে নিলাম, ঘাতটা এক ঘর কমে যায়, তার মানে হচ্ছে মাইনাস হাফ, আর এখানে হচ্ছে তোমার মাইনাস 2x। আশা করি কোনো প্রবলেম এখনো পর্যন্ত নেই। ঠিক আছে, বোঝা গেছে, কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত। এবার যদি আমি একটা গল্প করি এখান থেকে, যে এটাকে আমরা করে নিলাম প্লাস মাইনাস ওমেগা, হাফে আর 2 কেটে যাবে, আর প্লাস মাইনাস হতে মাইনাস যদি গুণ হয় তাহলে কি মাইনাস প্লাস হয়ে যায়, বড় জোর, এর থেকে বেশি কি হবে? আর এখানে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে কিন্তু একটা এক্স। বলো বুঝতে পারা গেল না? বুঝতে পারা গেল না? ডিফারেন্সিয়েশনটা কি আমি কোথাও ভুল করলাম? আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরে নিতে পারি যে লেট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, বা তার রুট, এটাকে ধরে নিলাম পি। তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেটা হয়ে যাবে পি স্কোয়ার, এবং সেখান থেকে যদি আমরা বলি মাইনাস 2x dx, সেটা হবে কিন্তু সরি 2p dp। এই হলো ব্যাপার। এবার যদি আমরা এটাকে পি করে নিই এবং সেটাকে ডিভিডিটি করি এবং ডিটি করি রেসপেক্টে, অর্থাৎ ডিটি করি, অর্থাৎ এই পাশেও ডিটি করি, তাহলে আশা করি কোনো অসুবিধা নেই। মানে মাইনাস এক্স ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে পি ডিপি ডিটি। এটা হচ্ছে ব্যাপার, তাই না? তাহলে সেইভাবে তোমরা ওই বসিয়ে পরে করে নিতে পারবে। ডিফারেন্সিয়েশন তো ক্লাস 11-এ থাকেই থাকে, কোনো অসুবিধা নেই। আশা করি কোথাও ভুল করিনি, ভুল করলেও বুঝতে পারছো যে এ প্রপোর্শনাল উইথ এক্স, গল্পটা এইটুকুই আর কি। ঠিক আছে, এবার যদি সেটা বুঝতে পারছো, ভি এর মানটা এটা এলো, এইটাকে আমি বলতে চাইছি যে কি বলতে চাইছি, যে ওমেগা ইন্টু পি নেবো। মানে গল্পটা আমার এখানে যে ভি ইকুয়াল টু আমি ওমেগা ইন্টু পি নেবো, প্লাস মাইনাস ওমেগা ইন্টু পি নেবো, নিতেই পারি। তাহলে ত্বরণটা হবে কত? ডিভিডিটি। ত্বরণটা যদি ডিভিডিটি হয় তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস ওমেগা ডিপিডিটি। ওকে স্যার, করতে পারেন। ডিপিডিটির মান এখান থেকে কত এলো?
তাহলে এ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ওমেগা ইন্টু ডিপি ডিটি, ডিপি ডিটির মান কত এলো মাইনাস এক্স বাই পি ডিএক্স ডিটি। ওকে স্যার, নো প্রবলেম। এবার ডিএক্স ডিটি মানে কত স্যার? ভি। ডিএক্স ডিটি মানে কত? ভি। তাহলে এইটা যদি ভি হয় তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস ওমেগা ইন্টু ভি ডিভাইডেড বাই পি ইন্টু হচ্ছে তোমার এক্স। তাহলে এক্স এর সাথে সমানুপাতি সেই গল্পটা আছে ওমেগা বাই পি। পি মানে কত? আচ্ছা, ভি বাই পি কত হবে? ভি এর মানটা আমরা দেখতে পেলাম এখনই একটু আগে, যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর পি এর মানটা কত দেখতে পেলাম? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক কাজ করতে পারি, ভি আর পি কে কেটে দিতে পারি এবং সেখান থেকে প্লাস মাইনাস ওমেগা এক্স, তাহলে ত্বরণ প্রপোর্শনাল উইথ মাইনাস এক্স। এটা হচ্ছে ব্যাপার। বলো, তাহলে এটা একটা সরল দোলগতিকে রিপ্রেজেন্ট করে? কোনো আপত্তি আছে কি এখানে, নাকি কোনো আপত্তি নেই? ডিভিডিটি, ডিভিডিটি ওকে, প্লাস মাইনাস ওমেগা ইন্টু ডিপিডিটি। ডিপিডিটি মানে হচ্ছে এক্স বাই পি ডিএক্স ডিটি। ঠিক আছে, ওপরের দিকটাতে যদি করো তাহলে এই দিকটা কেটে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, অসুবিধা নেই, এটাই করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে তাই করবে, নিচেরটাই করবে। চলো, 1 নম্বরের কোশ্চেনটা বোঝা গেল আশা করি। 2 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যায়। আচ্ছা, স্থিতি শক্তি দিয়ে দিয়েছে, সেটাও দেখাতে হবে যে সরল দোলগতি বটেই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে স্থিতি শক্তি থেকে কি করে দেখাবো? স্থিতি শক্তি থেকে দেখাবো যে পোটেনশিয়াল এনার্জি যেটা হয় সেটা হয় তোমার হচ্ছে নেগেটিভ অফ ওয়ার্ক ডান, তার মানে হচ্ছে মাইনাস এফ ডিএক্স অ্যাকচুয়ালি। তাহলে এইটাকে যদি পোটেনশিয়াল এনার্জিকে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, মানে ডি ডি এক্স অফ পোটেনশিয়াল এনার্জি, তার যদি নেগেটিভ ভার্সন নিই সেটাই আমাদের ফোর্স। আর ফোর্সটাকে যদি দেখাতে পারি ফোর্স প্রপোর্শনাল উইথ মাইনাস এক্স, তাহলে আমাদের কাজ শেষ। তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, সো এফটা আমাদের কি হয়ে যাবে, যে হাফ এম ওমেগা স্কোয়ার তো কনস্ট্যান্ট বাইরে চলে এলো, এক্স স্কোয়ারটা হবে 2x, তাহলে এটা কেটে গেল, তার মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার এক্স। বাট এটা মাইনাস হবে সামনেটাতে একটা, ঠিক আছে, এই যে মাইনাস বললাম, এই যে এই গল্পটা। তাহলে এই গল্পটা যদি হয় তাহলে এফ প্রপোর্শনাল উইথ মাইনাস এক্স। হ্যাঁ, এটা একটা সরল দোলগতি। গল্প শেষ হয়ে গেল, যেখানে ওই কনস্ট্যান্টটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার, দিস ইজ দ্য কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা উঠে গেল। নেক্সট যে প্রশ্নটা করেছে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, এটি সরল দোলগতি কিনা ব্যাখ্যা করো। তো না, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, এটা সরল দোলগতি না, এটা পর্যাবৃত্ত গতি। একই পথে বারংবার ঘুরছে ঠিকই, কিন্তু স্ট্রেট লাইনে ঘুরছে না। সরল দোলগতি হতে গেলে স্ট্রেট লাইন হতে হয়, টু অ্যান্ড ফ্রো মোশন, সামনে পিছনে হতে হয়, আদারওয়াইজ কিন্তু সরল দোলগতি সম্ভব হয় না। বোঝা গেল আশা করি। তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি, গতি পিরিয়ডিক মোশন, বাট এসএইচএম নয়। তাহলে এটা অ্যাকচুয়ালি বলা উচিত, মানে এটা একটা পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি, বাট নট এসএইচএম। এসএইচএম কিন্তু নয়, সিম্পল হারমোনিক মোশন কিন্তু নয়। 4 নম্বর প্রশ্ন, সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি অপেক্ষা বেশি হলে তার দোলনকে সরল দোলগতি বলা যায় না, কারণ নির্দেশ করো। ওয়েল, সেটা বলতে গেলে আমাদেরকে ওই সাইন থিটাটা বলতে হয়। এইভাবে সরল দোলক আছে, সেখান থেকে এইভাবে আছে, এইভাবে আছে, এবং আমরা যেটা বার করি এটা যদি থিটা হয় তাহলে এটাকে প্রায় প্রায় আমরা লম্ব ধরে নিই, এবং সাইন থিটা আমরা নির্ণয় করি কিভাবে না, কিভাবে বার করি না হচ্ছে তোমার, এটাকে তো ইয়ে ধরি, এটা তো 90 ডিগ্রি ধরি এখানটাতে, তাহলে হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এল, এইভাবে আমরা ধরি। এবার যদি যদি থিটাটা বড় হয়ে যেত তাহলে এইটাকে আমরা, এটা যদি এমনি হয়ে যেত, অনেকটা বড় হয়ে যেত, তাহলে এটাও এল এটাও এল। বাট যদি আমি বলি যে সাইন থিটা বার করতে চাই, তখন কিন্তু আমি এই যে ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্স, আর এটা হয়ে গেল কিন্তু আমাদের এটা হচ্ছে এল। ঠিক আছে, এবার গল্পটা এখানেই যে
এইখানে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, না এইটা কিন্তু এক্স নয়, এক্স কিন্তু এইটা, ভুল হচ্ছে একটু, সাম্যাবস্থান থেকে যে দূরত্বটা এইটা কিন্তু এক্স। কথাটা বোঝা গেল? সাম্যাবস্থান থেকে যে দূরত্বটা সেটা কিন্তু এক্স। এবার এইটা আর যদি এই কোণটা ছোট হয়, ধরো এই আর এই এখানটাতে আছে, তাহলে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা খুব কি পার্থক্য? এটার কারণে আমরা সাইন থিটাটাকে ছোট ধরার চেষ্টা করি, নাহলে এটা এক্স কিন্তু হবে না। তোমাকে কিন্তু এইটা নিতে হবে, আর এইটা নিতে হলে কি নিতে হবে, এটা যদি এক্স হয় এটা যদি থিটা হয়, তাহলে কিন্তু একটা কম্পোনেন্ট চলে আসছে, তাহলে এটা থিটা, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই পাশটা তো আমরা আবার জানি না, তাহলে গোলমাল চলে আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ওইটা কিন্তু নির্ণয় করাটা অসম্ভব হয়ে যাবে, নির্ণয় করাটা প্রবলেম চলে আসবে। সেই কারণে আমাদের সাইন থিটাটা অনেক ছোট নিই, যাতে এক্সটাকে এক্স বলতে পারি, এই দূরত্বটাকে। 5 নম্বর হচ্ছে সরল দোলগতি একটি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল দোলগতি না, ব্যাখ্যা করো। ব্যাখ্যা হলো 3 নম্বর একটা। ব্যাখ্যা যদি জানতে চাই তাহলে তার ব্যাখ্যা হয়ে গেল কিন্তু 3 নম্বরের প্রশ্নটা। 3 নম্বরের প্রশ্নতে দেওয়া আছে যে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু চন্দ্রের যে গতি সেটা সরল দোলগতি না, সেটা পর্যাবৃত্ত গতি। অর্থাৎ চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং নিজের গতিকে রিপিট করছে, এটা পর্যাবৃত্ত গতি, কিন্তু সে সামনে পিছনে করছে না, সে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, সেটা মোশনটাকে রিপিট করছে বলে সেটা একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু সেটা পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন কিন্তু এসএইচএম না, এসএইচএম হতে গেলে টু এন্ড ফ্রো বা সামনে পিছনে গতি হতে হয়। ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, এগুলি কি ধরনের গতি? আবারও বলবো, পিরিয়ডিক মোশন, কিন্তু এসএইচএম নয়, চন্দ্রের মতনই গল্প। 7 নাম্বার, সাম্যাবস্থান থেকে একটি সরল দোলগতি সম্পন্ন বস্তুকণার কি পরিমাণ সরণ হলে তার ত্বরণ সর্বোচ্চ ত্বরণের অর্ধেক হবে? তার ত্বরণটা কি হয়? ত্বরণ হয়, আচ্ছা প্রথম থেকে করি, এক্স ইজিক্যাল টু ধরো এ সাইন ওমেগা টি, তাহলে ভিটা কত হবে? ভিটা হবে ডিএক্স ডিটি, তার মানে হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে ডিভি ডিটি, তার মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এই হচ্ছে ব্যাপার। যদি ওমেগা টি প্লাস ফাই থাকে থাকুক, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে নর্মাল ত্বরণ, এটা হলো নর্মাল ত্বরণ। এই নর্মাল ত্বরণটা যাতে সর্বোচ্চ ত্বরণ কত? মাইনাস ওমেগা স্কোয়ার এ, তার অর্ধেক হতে পারে, সর্বোচ্চ ত্বরণের অর্ধেক হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ওমেগা স্কোয়ার এ মাইনাস মাইনাস কেটে গেল, মানে সাইন ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে হাফ, তার মানে হচ্ছে ওমেগা টি হচ্ছে 30 ডিগ্রি মানে পাই বাই 6, আর ওমেগা মানে হচ্ছে ক্যাপিটাল টি বাই টি ইন্টু স্মল টি ইকুয়াল টু হচ্ছে পাই বাই 6, পাই কেটে গেল, স্মল টি ইজ ইকুয়াল টু টি বাই 12। কি বলেছে? সাম্যাবস্থান থেকে কি পরিমাণ সরণ হলে, আচ্ছা এক্স এর মান জানতে চেয়েছে, এক্স এর মানটা তাহলে বার করতে পারবো এখান থেকে, কোনো অসুবিধা রয়েছে কি? তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এক্স ইজ ইকুয়াল টু হবে এ সাইন ওমেগা ইন্টু স্মল টি মানে হচ্ছে ক্যাপিটাল টি বাই 12, ওমেগা ইন্টু ক্যাপিটাল টি কত হয়? ওমেগা ইন্টু ক্যাপিটাল টি মানে হচ্ছে 2 পাই, মানে 2 পাই বাই 12 মানে পাই বাই 6, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, সাইন 30 হাফ মানে এ বাই 2, মানে এ বাই 2 ডিস্টেন্স পরে এই গল্পটি ঘটবে। ভালো প্রশ্ন, মজাদার প্রশ্ন, শিখবার রয়েছে অনেক কিছু। এর পরের যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটাতে 8 নম্বর, এটাতে বেগের গল্প করা আছে, তাহলে বেগটা ওইভাবে করবে, হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা বেগটা ওইটার মতনই করবে যেমন ভাবে ওইটা করলাম। তারপরেরটাতে বলেছে কোন পথে কোন কোন বিন্দুতে বেগ, ত্বরণ, স্থিতিশক্তি, গতিশক্তির মান শূন্য হয়। বেশ, তাহলে প্রথমে হচ্ছে বেগের যে মানটা, বেগের যে মানটা সেটা হচ্ছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ত্বরণের যে মান সেটা হচ্ছে প্লাস মাইনাস ওমেগা এক্স। গতিশক্তির যে এনার্জিটা, গতিশক্তির যে টার্মটা সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জির যে টার্মটা সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এবার হচ্ছে কে কোথায় শূন্য হয়, শূন্য জানতে চেয়েছে তো, মানটা কোথায় শূন্য হয়। তাহলে এই আমাদের বেগ শূন্য হয় কোথায়? যখন এক্সটা যদি এ হয়ে যায়, এক্সটা এ মানে প্রান্ত বিন্দু দুটোতে, প্রান্ত বিন্দু দ্বয়। তাহলে গতিবেগ যদি শূন্য হয়ে যায়, ডেফিনেটলি গতি শক্তিও শূন্য হয়ে যাবে, এরাও প্রান্ত বিন্দু দ্বয়, এন্ড পজিশনে।
আর এইখানে যদি এক্স শূন্য হয়ে যায়, এটা এক্স স্কয়ার হবে, ভেরি সরি, এক্সটা যদি শূন্য হয়ে যায় তাহলে এরা শূন্য, তার মানে এটা হলো সাম্যাবস্থানে, এরা দুজন সাম্যাবস্থানে শূন্য, অর্থাৎ কে কে, এরা দুজন হচ্ছে ত্বরণ এবং তোমার হলো পোটেনশিয়াল এনার্জি। ব্যাস কমপ্লিট। 10 নম্বরের প্রশ্ন, কোন সরল দোলগতি সম্পন্ন কণার দোলনকাল 2 সেকেন্ড, কম্পাঙ্ক কত? বাচ্চা বাচ্চা অঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে কি ওমেগা বাই 2 পাই, ওমেগা মানে আবার কি 2 পাই বাই ক্যাপিটাল টি, তাহলে কি গল্পটা দাঁড়ালো 1/t, তার মানে 1/2, তার মানে 0.5 হার্জ। নেক্সট, আচ্ছা এর সাথে একটা আছে, সমীকরণ দ্বারা নির্দেশিত সরল দোলকের বিস্তার কত? বিস্তারটা হচ্ছে 2। 11 নম্বর, কোন সরল দোলকের দোলনকাল কত? তাহলে এর রিভার্স নিয়ে নেবে, দোলনকাল, দোলনকাল মানে পর্যায়কাল, কম্পাঙ্কের উল্টো 1/n পেলাম একটু আগে, 1/200, 1/200 মানে হচ্ছে 2 মানে 1/2 মানে হচ্ছে হাফ, 0.005, 0.5, 1 ঘর 2 ঘর, হ্যাঁ 2 ঘর চলে গেছে, এত সেকেন্ড। এবার বলেছে এইটাতে বলেছে কম্পাঙ্ক কত, কম্পাঙ্কটা হয় ওমেগার সাথে যে ভদ্রলোক আছে, টি এর সাথে যে ভদ্রলোক আছে সে হচ্ছে ওমেগা, মানে ওমেগা সমান হচ্ছে 10 পাই। কি জানতে চেয়েছে, কম্পাঙ্ক কত, ওমেগা মানে হচ্ছে 2πn সমান হচ্ছে 10 পাই, তাহলে পাই পাই 2 5 10, তাহলে এন এর মান হচ্ছে 5 হার্জ। 12 নম্বর, সরল দোলগতিতে এসআইতে বল ধ্রুবকের একক কি? বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার, বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। 11 নম্বর। 12 নম্বর, কে এর মান মানে একক চেয়েছে নিউটন পার মিটার। এক্স প্রারম্ভিক দশা কত? প্রারম্ভিক দশা মানে হচ্ছে টিটা 0 হলে কত হবে, টিটা 0 হয়ে গেলে ওর ভেতরের যে ফাইটা থাকছে সেটা হচ্ছে π/6, তাহলে এটাকে বলা হয় প্রারম্ভিক দশা বা ইপক। সরল দোলগতিতে কণার বেগ ও সরণের দশা পার্থক্য কত? তো বেগ আর সরণের মধ্যে দশা পার্থক্য কিন্তু 90 ডিগ্রি। 14 নাম্বার, সরল দোলগতির কোন বিন্দুতে কণাটির বেগ 0 হয়? বললাম যে একটু আগে, এন্ড পজিশন দুটোতে, এন্ড পজিশন দুটোতে। 14 নাম্বার, সরল দোলগতিতে কণার ত্বরণ আর সরণের মধ্যে দশা পার্থক্য 0 ডিগ্রি। সরল দোলগতিতে কোন বিন্দুতে বেগ সর্বোচ্চ হয়? আচ্ছা বেগ সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হচ্ছে ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থানে। 15 নাম্বার, দোলনকাল টি হলে সাম্যাবস্থান থেকে প্রান্তীয় অবস্থান যেতে, সাম্যাবস্থান থেকে প্রান্তীয় অবস্থান যেতে সরল দোলগতি সম্পন্ন কণার কত সময় লাগে? t/4। দেখো সরল এখান থেকে এখানে গেল t/4, এখান থেকে এখানে গেল t/4, এখান থেকে এখানে গেল t/4, আবার এটা t/4, মানে এটা টোটাল যে কাজটা, টোটাল কাজের 1/4 অংশ, তাই t/4 লাগছে। সরল দোলগতির কোন বিন্দুতে কণাটির ত্বরণ শূন্য হয়? ত্বরণ শূন্য হয় কিন্তু ইকুইলিব্রিয়ামে, আর বেগটা সর্বোচ্চ হয় ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থানে। এই গল্পটা হচ্ছে। 16, কোনো কম্পনশীল কণার সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে ওর কি বলা হয়? বিস্তার বলা হয়। তারপরে কি বলেছে, সরল দোলগতি সম্পন্ন কণার ত্বরণ সর্বদাই কোন বিন্দু অভিমুখী হয়? ত্বরণটা সর্বদাই তোমার সাম্যাবস্থান অভিমুখী, সবসময় তো বাড়ি যেতে চাই, সাম্যাবস্থান অভিমুখী। 17 নম্বর, দেখাও যে এটা সরল দোলগতি প্রকাশ করে। এটা রায়মার্টিনে বহুবার করেছি, আর চাইলে তোমরা করতে পারো। এক্স দেওয়া আছে, সেখান থেকে ভি বার করবে উইথ দ্য হেল্প অফ ডিএক্স ডিটি করে পর, এবং সেখান থেকে তুমি ত্বরণ বার করবে উইথ দ্য হেল্প অফ ডিভি ডিটি করে পর, এবং সেখান থেকে দেখাবে যে ত্বরণটা এক্স এর সঙ্গে সমানুপাতি, মানে -x এর সঙ্গে সমানুপাতি। গল্পটা শেষ। চলো, বুঝতে পারা গেল আশা করি, কোনো প্রবলেম এত দূর পর্যন্ত নেই। ভিডিও চলছে আমার, ভিডিও হ্যাঁ চলছে, ভিডিও চলছে, কোনো অসুবিধা নেই, চিন্তা নেই চিন্তা নেই চিন্তা নেই। মান 3 আসছে, মান 3 আসছে আসছে আসছে, মান 3 আসছে। তাহলে এখানে হচ্ছে মান 3, তাই তো? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান 3। ভেবেছিলাম আলাদা আলাদা করব, কিন্তু দরকার নেই, তাড়াতাড়ি হবে তাহলে। প্রথম প্রশ্ন বলেছে যে এম ভরযুক্ত একটি কণা এ কম্পন বিস্তার সহ সরল দোলগতি সম্পন্ন, ভর পরিবর্তিত হলে কম্পাঙ্ক আর মোট শক্তি কি হবে? প্রথম কথা হচ্ছে
কম্পাঙ্ক এর সাথে ভরের কোনো সম্পর্ক নেই, তাহলে প্রথমটাতে হবে নো চেঞ্জ। প্রথমটা আশা করি বোঝা গেল। পরেরটাতে বলেছে যে নতুন মোট শক্তি কি হবে। মোট শক্তিতে পরিবর্তন হবে, কারণ মোট শক্তি বা টোটাল এনার্জি সেটা হয় হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এটা মাসের সাথে সমানুপাতিক, তাহলে মাসটা যদি 1/4 হয় তাহলে টোটাল এনার্জিটা 1/4 হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় প্রশ্ন। ক্যারাম বোর্ডের দুই বিপরীত প্রান্তে সরল দোল গতি। হ্যাঁ, ক্যারামের গুটির যেটা সেটা কিন্তু সরল দোল গতি অনেকখানি বলা যেতেই পারে, যেহেতু টু অ্যান্ড ফ্রো মোশন, সামনে পিছনে মোশন। সরল দোল গতি যুক্ত কণার বেগ ও সরণের মধ্যে 90 ডিগ্রি দশা পার্থক্য থাকে, ব্যাখ্যা করো। তাহলে এটা মান 3 জন্য দিলে x = a sin ওমেগা টি ধরে নিতে হবে, সেখান থেকে বেগটা করতে হবে। তো সাইন আর কসের মধ্যে 90 ডিগ্রি দশা পার্থক্য থাকে, এটা বলবার মতো কিছু নেই আর কি। এইভাবে একটু ব্যাখ্যা তোমাকে করতে হবে আর কি, ব্যাখ্যাটা করতে পারলেই মেরে দিলে। আর এই ধরনের প্রশ্ন পড়ার সম্ভাবনা অনেক কম, রায়মার্টিনে তো করাচ্ছি, দেখতে পাচ্ছি। জলে ভাসমান সুষম চোঙের উল্লম্ব গতি কি ধরনের গতি? না এসএচএম গতি, যেহেতু ওপর নিচে করছে সেই কারণে। 5 নম্বর, সরল দোলগতিযুক্ত কণার ত্বরণ ও সরণ পরস্পরের বিপরীতমুখী কেন? তাহলে সেম এক্স ধরে নিলে এ সাইন ওমেগা টি, ভি সেখান থেকে বার করলে ওমেগা এ কস ওমেগা টি, সেখান থেকে ত্বরণ বার করলে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এবার এই কি বলেছে, 1 মিনিট, পরস্পর বিপরীত কেন, দশাটা বিপরীত কেন? তাহলে দশাটা বিপরীত এই জন্যই, এটাকে তুমি লিখতে পারো ওমেগা স্কোয়ার এ, এটাকে লিখতে পারো সাইন 90 ডিগ্রি মাইনাস এটা না, তাহলে এক কাজ করো, এটা হচ্ছে 2 পাই প্লাস ওমেগা টি, 2 পাই প্লাস ওমেগা টি। তো 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 তাহলে এটা লিখতে পারি 2 পাই এত দূর প্লাস ওমেগা টি মানে হচ্ছে মাইনাস ওমেগা টি। তাহলে এই দুজনের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে? 2 পাই মানে হচ্ছে কত? 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি, 360 ডিগ্রির দশা পার্থক্য রয়েছে, এই জন্য পরস্পর বিপরীতমুখী। তারপরে কি বলেছে, এম ভরের একটি বস্তুকণাকে এল দৈর্ঘ্যের একটি ভরহীন তারের প্রান্তে ঝুলিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলোর কম্পাঙ্কটা নির্ণয় করতে বলছে, এর পরেরটার পর্যায়কাল নির্ণয় করতে বলেছে। 6 আর 7 যে ব্যাপার দুটো, একটা হচ্ছে ওই উল্লম্ব গতিতে একটা বস্তুকে চাপিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে যে পর্যায়কালটা হয় ক্যাপিটাল টি ইকুয়াল টু 2π√ml/ay, সেটা তোমরা বলটা বের করে সেখান থেকে ত্বরণ বের করে কাজটা তোমাকে করতে হবে। ত্বরণটাতে ওমেগাটা তোমাকে করতে হবে, কম্পেয়ার করতে হবে, a ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, এটাকে কম্পেয়ার করলে তুমি মেরে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আরেকটা যেটা হচ্ছে সেটা তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে তোমাদের ওই দোলন না, এটা হয়ে যাবে তোমাদের হ্যাঁ, এটা হচ্ছে ওই ইউটিউবের মানে ইউ আকৃতির নলের মধ্যে যদি একটা তরল থাকে এবং তাকে যদি সামান্য পরিমাণে ফু দেওয়া হয় কিংবা কোনো কারণে তাকে যদি একটু ডিসপ্লেস করানো হয়, তাহলে তার গতিটাও একটা এসএইচএম হয়। সেটা দেখলাম, যাই হোক, ওই দ্রুত সমাধানের কৌশলে তার পর্যায়কালটা দেওয়া নেই, কিন্তু এখানে বার করতে বলেছে, সেই জিনিসটা একটু বার করতে শিখে যাবে। এটা বইয়ে দেওয়া আছে, বইয়ে হটসে ফটসে কোথাও না কোথাও ছায়ের বইয়ে পেয়ে যাবে, পুরোনো বইয়ে তো ছিল, নতুন বইয়ে আই এম নট শিওর, বাট পেয়ে যাওয়ার কথা। তো এই দুটোতেই বা দুটো সিস্টেম বা দুটো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেই তোমাকে পর্যায়কালটা নির্ণয় করতে শিখে নিতে হবে, ঠিক আছে? এটা যেহেতু ব্যাখ্যামূলক আমি আর করালাম না, আদারওয়াইজ তোমাদের যদি রিকোয়েস্ট থাকে আমি একটা শর্টস বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, টেলিগ্রাম চ্যানেলে যদি বলো তাহলে আমি হাতে হ্যান্ড রিটার্ন করে পর পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। 6 হলো, 7 হলো। 8 নম্বরে বলেছে দেখাও যে সরল দোল গতির রূপকে নিশ্চিত করে। তো আবারও বলবো, এক্স সমান যেটা দেওয়া আছে সেটা করলে, সেখান থেকে ভি করলে, সেখান থেকে এ করলে, এবং এটাকে দেখিয়ে দিবে যে প্রপোর্শনাল উইথ মাইনাস এক্স, সেই জিনিসটা দেখিয়ে দেবে। তাহলে ওই গতির পর্যায়কাল নির্ণয় করো, পর্যায়কাল ওই ত্বরণ থেকে পাবে, কারণ ত্বরণ হয় অ্যাকচুয়ালি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এক্স বাদ দিয়ে যে রাশিটা আছে সেটা তোমার ওমেগা স্কোয়ার, সেখান থেকে ওমেগা পেয়ে গেলে কম্পেয়ার করে পর, এর সাথে কম্পেয়ার করে পরে, এবং সেখান থেকে যদি ওমেগা পেয়ে যাও তাহলে
টিটা হয় 2π/ω, তাহলে পর্যায়কাল বের করা যাবে। আর বলছে সর্বোচ্চ দ্রুতি, তাহলে ভি এর এই জায়গাতে মানটা পেয়ে যাবে, সেখান থেকে কস টার্মটা যেটা থাকবে তাকে 1 করে দেবে, কারণ এটা সর্বোচ্চ। 9 নাম্বার, সরল দোলকে ধাতব পিণ্ডের বদলে সম ব্যাসার্ধের কাঠের পিণ্ড ব্যবহার করলে দোলনকালে কি পরিবর্তন হবে? দোলনকাল সর্বদা হয় 2π√L/g। যদি তুমি অভিকর্ষজ ত্বরণ এবং কার্যকর দৈর্ঘ্য, ওই দোলকটার যে কার্যকর দৈর্ঘ্য সুতোটা, সেটা যদি না পরিবর্তন করো তাহলে পর্যায়কালের কোনো পরিবর্তন ঘটবে না। একটি সরল দোলক উল্লম্ব তলে ক্ষুদ্র বিস্তারে দুলছে, গতিপথের কোনো একটি প্রান্ত বিন্দুতে মোট শক্তি অপর যে কোনো বিন্দুতে মোট শক্তির সমান হবে কি? হ্যাঁ হবে। মোট শক্তি যদি সমান না হয় তাহলে শক্তির সংরক্ষণ নীতি তো মেনে চলবে না, এরকম একটা ব্যাপার। একটি স্প্রিং এর সঙ্গে আবদ্ধ একটি বস্তু সরল দোল গতিতে দুলছে, স্প্রিং এর ধ্রুবকটি বাড়িয়ে দেওয়া হলে কম্পনের কোনো পরিবর্তন হবে কি? হ্যাঁ হবে, কারণ পর্যায়কালটা হয় 2π√M/k। এখন যদি স্প্রিং এর বল ধ্রুবক কি করি, বাড়িয়ে দিই নাকি? স্প্রিং এর বল ধ্রুবক বাড়িয়ে দেওয়া হলো, একে বাড়িয়ে দেওয়া হলো, একে বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে টিটা কমে যাওয়া, আর টিটা কমে যাওয়া মানে আবার এনটা বেড়ে যাওয়া, কারণ টি এর সাথে এন রিভার্সে থাকে, মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। নেক্সট নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে সরল দোলগতিতে গতিশীল কোনো কণার ক্ষেত্রে t=0 সময়ে বিস্তার সর্বোচ্চ, অর্থাৎ সর্বোচ্চ বিস্তার থেকেও শুরুটাই করেছে, মানে প্রান্ত বিন্দু থেকে শুরু করেছে। এর গতির সমীকরণ লেখো। এর গতির সমীকরণ হয়, যার টিটা 0 হলে সর্বোচ্চ হয় সে হয় cos ω t, তাহলে এটা হয়ে যাবে a cos ω t। টিটাকে 0 করো, cos 0 তো ম্যাক্সিমাম, এটা হবে তার কিন্তু গতির সমীকরণ। 10 নাম্বার, তাই তো? আচ্ছা, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু একটি সোজা সুড়ঙ্গ কেটে কোনো বস্তুকে ওই সুড়ঙ্গের মধ্যে ফেলে দিলে সুড়ঙ্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌঁছাতে বস্তুটির প্রায় কত সময় লাগবে? তো সময়টা আমরা এখান থেকে পেতে পারি যে 2π√R/g। তো এখান থেকে তুমি যদি আর এর মান বসাও 6400 কিলোমিটার, আর জি এর মান যদি তুমি বসাও 6400 কিলোমিটার বসাও না, তার সাথে 3টে শূন্য গুণ করে দাও মিটার, আর এখানে বসাও যদি 9.8 মিটার, তাহলে ওকে, যদি বসাও তাহলে তুমি কিন্তু ওই 83 মিনিট সময় লাগবে তোমার মোটামুটি, ঠিক আছে? তো 83 পয়েন্ট সামথিং কিছু একটা সময় লাগে, তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া মানে অর্ধ পর্যায়কাল, তাহলে এটা মোটামুটি 42 দশমিক কিছু মিনিটের মতো সময় লাগে। আই এম নট এক্সাক্ট শিওর, বাট এরকম টাইপের একটা লাগে। তুমি চাইলে মানটা বসিয়ে নিতে পারো, সেখান থেকে মানটা ক্যালকুলেট করে নিতে পারো, সূত্র তোমার কাছে। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কি ধরনের গতি? এটা প্রথম থেকেই বলে আসছি, এটা একটা পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা এসএইচএম নয়, কিন্তু এটা এসএইচএম নয়, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে সরল দোলগতিতে কোনো বিন্দুর ত্বরণ, কোন বিন্দুর ত্বরণ সর্বোচ্চ হয়? রিপিটেড কোশ্চেন, আর বললাম না। সরল দোলগতির কোন বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ হয়? রিপিটেড কোশ্চেন, মান দিয়েছিল। সরল দোলগতির কোন বিন্দুতে স্থিতিশক্তি সর্বোচ্চ হয়? মান দিয়েছিল, শূন্যগুলো ছিল আর জিরোগুলো আমি বলে দিয়েছিলাম, এই ম্যাক্সিমাম গুলো। একটি বস্তু সরল দোলগতিতে চলমান, সাম্য বিন্দু থেকে কত দূরত্বে তার অর্ধেক গতিশক্তি এবং অর্ধেক স্থিতিশক্তি হবে তা নির্ণয় করো। অর্থাৎ x = +-a/√2, এটা হয় গ্রাফিক্যালি যদি বুঝতে চাও তাহলে এটা এই দুটো পজিশন, এটা হচ্ছে x = -a/√2 আর এটা হচ্ছে x = +a/√2, এটা। আর যদি ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাও তাহলে কাইনেটিক এনার্জি = পোটেনশিয়াল এনার্জি করে দাও, সেখান থেকে x এর মান ডিটারমাইন করো, কাজ কমপ্লিট হয়ে যাবে। 13 নাম্বার, না 12রই এ এটা, আর এটা হচ্ছে বি ভদ্রলোক। বি ভদ্রলোকে দেখা যাচ্ছে, বুঝতে পারছি পুরো জিনিসটাই, এটা কিন্তু একটা প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন কোন সেন্সে বললাম? কারণ দেখো এই যে স্প্রিংটা, তার একটা পাশ, এই যে স্প্রিং গুলো আছে তার একটা পাশ বস্তুর সাথে কানেক্টেড, অন্যটার পাশ দেওয়ালের সাথে কানেক্টেড, এরও একটা পাশ দেওয়াল একটা পাশ বস্তু। যদি কানেকশন ইকুয়াল থাকে তাহলে তারা কিন্তু প্যারালাল কম্বিনেশন হয়। যদি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টস সেম থাকে তাহলে তাদেরকে প্যারালাল কম্বিনেশন বলা হয়। এটা তুমি রোধের ক্ষেত্রে পেয়ে যাবে, এটা তুমি
স্প্রিং এর ক্ষেত্রে পেয়ে যাবে, এটা তুমি বিভবের ক্ষেত্রে পেয়ে যাবে ক্লাস 12-এ, এটা কিন্তু পেয়ে যাবে। তাহলে প্যারালাল কম্বিনেশনে কি হয়, কে তুল্য হয় তোমার হচ্ছে k1 প্লাস k2, তাহলে দুটোই যেহেতু কে তাহলে হচ্ছে 2k। তাহলে এখান থেকে আমাদের পর্যায়কাল এলো 2π√m/2k, কে না হয়ে 2k। কাজ কমপ্লিট। পর্যায়কাল নির্ণয় করে দিলাম, মাত্র 1 নম্বর দিয়েছে, ঠিকই আছে, অসুবিধা নেই। এরপর আমরা মান 5-এ যাচ্ছি, কেমন? মান 5-এর প্রথম প্রশ্ন, সরল দোলগতিতে দোলয়মান কোনো কণার মোট শক্তির রাশিমালা নির্ণয় করো। সরণের সঙ্গে শক্তির পরিবর্তনের চিত্র, এই জিনিসটা এখানটায় করতে হবে। আর ডেরিভেশন যেটা বলেছে সেটাও করে নিতে পারবে, টোটাল এনার্জির রাশিমালা। সরল দোলগতিতে দোলমান কোনো গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে, ফুললি এই অঙ্কটা, এই কোশ্চেনটা এখানে দিয়েছি। তাহলে ভাগ্যিস আমি একটা ভিডিওতে পুরোটা দেখাচ্ছি, তাই আমার সুবিধা হচ্ছে, ঠিক আছে। সরল দোলগতিকে দুলিয়ে আসতে বিস্তার কমতে হয়, বিস্তার কমার সঙ্গে সঙ্গে দোলনকালের পরিবর্তন কিরকম হয়? দোলনকালটা বেড়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়। দোলক পিণ্ডের ব্যাসার্ধ, দোলক পিণ্ডের ব্যাস বৃদ্ধি পেলে, আচ্ছা 2 নম্বর একটা 2π√L/g। এবার এই এলটা আমরা কি নিই জানো, একটা হচ্ছে তোমার ওই দৈর্ঘ্যটা, আর একটা হচ্ছে কিন্তু ওর ব্যাসার্ধটা। মানে এইভাবে যে পিণ্ডটা নিয়েছি আমরা, কিন্তু দৈর্ঘ্যটা এত দূর অবধি তো নিই, তার সাথে এইটুকুটাও নিই কিন্তু, হ্যাঁ, আর এটা এল, এই দুটো মিলে হয় কিন্তু আমাদের ক্যাপিটাল এল, হুইচ ইজ স্মল এল প্লাস ক্যাপিটাল এল, আর স্মল এল প্লাস তোমার আর স্মল আর। এবার এই ক্যাপিটাল এল কে কিন্তু বলা হয় ইফেক্টিভ লেন্থ, কার্যকর দৈর্ঘ্য। তো এবার যদি আমার ব্যাস বেড়ে যায়, তাহলে আমার ব্যাসার্ধও বেড়ে গেল, তাহলে আমার কার্যকর দৈর্ঘ্য বেড়ে গেল, কার্যকর দৈর্ঘ্য যদি আমার বেড়ে যায় তাহলে আমাদের পর্যায়কালটাও কিন্তু বেড়ে গেল, বা দোলনকালটাও বেড়ে গেল। ব্যাস অপরিবর্তিত থেকে ভরের সাথে কোনো সঙ্গ নেই বাবা, কোনো সম্পর্ক নেই। এবার কি বলেছে, উপগ্রহে সরল দোলকের পরীক্ষাটি করা কি আদৌ সম্ভব? উপগ্রহে, কৃত্রিম উপগ্রহে মানুষ অতিভারহীনতা বা ভারহীনতা অনুভব করে, মানে সেখানে অ্যাপারেন্ট ওয়েট কাজ করে না, জিটা 0 হয়ে যায়, জি আপাতটা 0 হয়ে যায়, ফলে এইটা করা সম্ভব হবে না। নেক্সট প্রশ্ন 3 নাম্বার, নিচের সমীকরণগুলি সরল দোলগতিকে সম্পন্ন করছে কিনা দেখাও। তো সরল দোলগতি দেখানোর উপায় আমি বলে দিয়েছি, এক্স দেওয়া থাকবে, ভি বার করবে, এ বার করবে, চেক করবে এটা এক্স এর সাথে সমানুপাতি কিনা, নেগেটিভলি সমানুপাতি কিনা। সমানুপাতি দেখলেই তোমাদের কাজ হয়ে যাওয়ার কথা, তাও দেখে নেবে, তাহলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, একটি লিফট এ ত্বরণে উল্লম্বভাবে উপরে উঠছে, লিফটটির ছাদ থেকে ঝুলন্ত একটি সরল দোলকের পর্যায়কাল কত পরিবর্তিত হবে? তাহলে লিফট যদি ওপরে ওঠে, লিফট যদি তিনটা বলে দিলাম, লিফট যদি ওপরে ওঠে তাহলে হয়ে যায় √2π√L/, ওপরে উঠছে মানে ভারী লাগবে, জি প্লাস এ হয়ে যায়, নিচে নামলে জি মাইনাস এ হয়ে যায়, কার্যকর ত্বরণটা এরকম হয়। যদি লিফটটি মুক্ত হয়ে মানে জিটা 0, অভিকর্ষজ ত্বরণে নিচে নামতে থাকে, তখন পর্যায়কাল কি হবে? তখন নিচটা এটা 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে কি হবে, এটা 0 মানে টি এর মানটা অসীম হয়ে যাবে, কিন্তু মানে কোনোদিন পর্যায়কাল সম্পন্নই হবে না। আচ্ছা, সরল দোলকের যা ভেঙে ভেঙে কোশ্চেন দিয়েছে না, সরল দোলকের মোট যান্ত্রিক শক্তি দোলনটির বিস্তারের বর্গের সমানুপাতি হবে কি? দোলনটির বিস্তারের বর্গের সমানুপাতি, হ্যাঁ অবভিয়াসলি। টোটাল এনার্জি কি হয়, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এই তো বিস্তারের বর্গের সমানুপাতি তো বটে। পৃথিবীকে একটি সুষম ঘনত্বের গোলক হিসেবে ধরে নিলে এর কেন্দ্রগামী কাল্পনিক সুড়ঙ্গ বরাবর যে কোনো বস্তুর গতি কি ধরনের হতো? SHM হতো। চলো 5 নাম্বার, আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল পাত্রের ভিতরে একটি বস্তুকণা রাখা হলো, বস্তুকণাটিকে তার সাম্যাবস্থান থেকে একটু সরিয়ে ছেড়ে দেওয়া হলে দেখা হচ্ছে কণাটির প্রতি সরল দোলগতি করতে হবে তোমাকে, যেমন ভাবে ইউটিউবেরটা বলেছিলাম সেভাবে তোমাকে এখানে করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এর একটা উপাংশ থাকবে, এইখানে যাওয়ার পরে ওর নিচের দিকে জি কাজ করছে, এই দিকে একটা কাজ করবে, এই দিকে একটা কাজ করবে, এবার কতটা ডিসপ্লেস করা হয়েছে সেই কোণটা দেখতে হবে তোমাকে, সেখান থেকে জি এর একটা উপাংশের কারণে ও বারবার সাম্যাবস্থানে ফিরে আসতে চেষ্টা করবে। সরল দোলকের
মোট যান্ত্রিক শক্তি দোলকটির ড্যাশ সঙ্গে সমানুপাতিক। দোলকটির ভরের সঙ্গে সমানুপাতিক, দোলকটির কৌণিক আমাদের যে কৌণিক কম্পাঙ্ক রয়েছে, কৌণিক কম্পাঙ্ক তার বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, তুমি কি চাও, এতগুলো দিয়েছি, যেকোনো একটা বসিয়ে দেবে। সরল দোলগতির মোট যান্ত্রিক শক্তি দোলকটির কিসের সঙ্গে ব্যস্তানুপাতিক? মোট যান্ত্রিক শক্তি কার সাথে ব্যস্তানুপাতিক? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কার সাথে ব্যস্তানুপাতি? দুইয়ের সাথে ব্যস্তানুপাতি নাকি? কার সাথে ব্যস্তানুপাতি? হ্যাঁ, বার করা যাবে, অসুবিধা নেই। হাফ এম ওমেগার জায়গাতে 2 পাই/ক্যাপিটাল টি লিখতে পারি, তার স্কোয়ার গুণিত এ স্কোয়ার। হ্যাঁ স্যার, এই তো, এইটা ভালো প্রশ্ন। যেটা ভালো প্রশ্ন আমি তাকে সময় দেব ভাই, চিন্তা নেই তোমার। যেগুলোকে স্কিপ করছি নিশ্চয়ই রিজন আছে কিছু। তাহলে পর্যায়কালের বর্গের ব্যস্তানুপাতি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওমেগাকে দিলাম তুলে। ওকে, এখানেই আমাদের সরল দোলগতি বা এসএইচএম হলো খতম, সমাপ্ত। মান 2, মান 3, মান 5 সবকিছু আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার কম্পনের প্রকৃতি নিয়ে আলোচনা করব, ছোট অধ্যায় রয়েছে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।